যেই ফ্যাসিস্ট সরকারকে আমরা টেনে নামাতে সক্ষম হয়েছি, এই যে তারপর 5ই আগস্ট যেই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঠিকই ঘটেছে, কিন্তু আজকে সেপ্টেম্বর মাসের 24 তারিখ অবতীর্ণ হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি দপ্তরে প্রত্যেকটি টেবিলে কেদারায় সেই ফ্যাসিস্ট সরকারদের দোসরদের কিন্তু আমরা সরাইতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ফ্যাসিস্ট সরকারের দোসরদের আমরা সরাতে সক্ষম না হব, ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা, স্টেবল সরকার, গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না। এইটা করা এক রাতে সম্ভব না, এটা আমরা মানছি। 15.5 বছর ধরে প্রত্যেকটা দপ্তরে, প্রত্যেকটা টেবিলে হাসিনা খুদ ছাত্রলীগ, যুবলীগ বা তার জেলার পরিচয়ে, তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কেদারায় বসিয়েছে। এক রাতে এইটা শেষ করা যাবে না, এইটা প্রতিহত করা যাবে না, এইটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না, কিন্তু এইটার পদ্ধতি তো শুরু করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক তপস্যার পর, অনেক কষ্টের পর আমরা সবাই মিলে বসিয়েছি আগস্টের 8 তারিখে। তাদেরকে যে গুরু দায়িত্ব, যে মহা দায়িত্ব তাদেরকে রোপণ করা হয়েছে, সেই দায়িত্বটা আমরা সবাই মিলে দিয়েছি। আমি আবার পরিষ্কার করছি, আমরা সবাই মানে 17.5 কোটি বাংলাদেশের জনগণ না। আমরা সবাই মানে যারা আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন টেনে এনেছি, আমরা সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জায়গায় বসিয়েছি এবং অনেক আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি। এমন আশা প্রত্যাশা নিয়ে বসিয়েছি যার প্রথমেই ছিল যে এনারা আমাদের জনগণের জন্য কাজ করবে। বসিয়েছি হয়তো আমরা কয়েকশো জন, কিন্তু তারা কাজ করবে 17.5 কোটি বাংলাদেশের নাগরিকদের জন্য। দ্বিতীয় প্রত্যাশা ছিল যে এই 17.5 কোটি নাগরিকদের জন্য সঠিকভাবে কাজ করতে হলে সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে, এবং সঠিক নির্বাচনের ব্যবস্থা করতে হলে অনেক সংস্কার প্রয়োজন, যেগুলো ছাড়া এই অবস্থায় নির্বাচন দেয়া যাবে না। তো ওনারা পরিষ্কার করবেন এই সংস্কারগুলো ওনারা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন, কিছু গোলস বাস্তবায়ন কিভাবে করবেন, এই আলোচনাগুলো শুরু করা আমরা ওনাদের কাছ থেকে আশা রেখেছিলাম। আজকে সেপ্টেম্বরের 24 তারিখ হয়ে গেছে, কিন্তু আমরা দেখছি সরকারি স্টেবিলিটি আনবার জন্য যে কাজগুলো করা দরকার, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায়, যেই জায়গাগুলোতে আওয়ামী দোসর, ওই জায়গাগুলোতে এখনো। সবচেয়ে আশঙ্কাজনক হলো আইন শৃঙ্খলা এখনো মাঠে নামে নাই। জায়গায় জায়গায় থানাগুলো ঠিকই, থানায় লোক এসছে, কিন্তু থানা পুরোপুরি ভাবে কার্যকর হয়নি। পুলিশ বাহিনীর লক্ষাধিক কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি। ফিরে না আসার অনেকগুলো কারণ আছে। একটা বড় কারণ হলো পুলিশ বাহিনীর আমাদের ভাই বোনদের ভিতর আস্থাহীনতা। জুলাই আগস্ট মাসে যেই ঘটনাগুলো ঘটে গেছে, তারপর তারাও জানে যে জনগণের আস্থা তাদের উপর থেকে সরে গেছে, এবং জনগণের আস্থা যদি তাদের উপর থেকে সরে যায়, তাহলে তারা জনগণের রক্তচক্ষুর সামনে পড়তে চায় না। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার করা অত্যন্ত প্রয়োজন। একই সাথে পুলিশ বাহিনীতে বড় বড় আওয়ামী দোসর যারা ছিল, যারা শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় এই পুলিশ বাহিনীকে হেলমেট বাহিনীতে পরিণত করেছিল, পুলিশ বাহিনীকে আওয়ামী ফ্যাসিস্টের বাহিনী, হারুন, বিপ্লব, এই যে যারা আছে,
এসবির মনিরুল, এই যে যারা আছে, এদেরকে এখনো আইনের বিচারের আয়তায় আনা হয় নাই। আর এই শুধু 2-5 জন না, 500 থেকে 5000 আপনার অফিসারগণ ছিল যারা ফ্যাসিস্টের আর্মি ফ্যাসিস্টের বাহিনী পরিচালক হিসাবে দায়িত্বরত ছিল। 2-4-5 হাজারকে তো অ্যাটলিস্ট চাকরিচ্যুত করতে হবে। সেইগুলো কাদেরকে চাকরিচ্যুত করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো কোনো কিছুই বড়ভাবে আমাদের সামনে এখন পর্যন্ত আসে নাই। প্রত্যেকটি মিনিস্ট্রিতে যারা এখনো দায়িত্বরত আছে, এই ফ্যাসিস্ট সরকার তাদেরকে এই দায়িত্বগুলোতে বসিয়েছিল। আমরা মাত্র 1 জুম্মা আগে দেখলাম আমাদের জাতীয় জামে মসজিদ যেখানে যে বিতাড়িত মুফতি রুহুল আমিন খতিব ছিল, যে 5ই আগস্টের পরে নিজে পালিয়েছিল, কিন্তু তাকে চাকরি না করার কারণে সে গত জুম্মায় ফেরত এসে আবার নতুন তাণ্ডব চালালো। তো সে এই জিনিসগুলো হচ্ছে, তার কি এর আগে চাকরি চলে যাওয়া উচিত ছিল না? তার বিরুদ্ধে কি কেস ফাইল হওয়া উচিত ছিল না? তার বিরুদ্ধে কি আইনি কর্মকাণ্ড শুরু হওয়া উচিত ছিল না? আর সেটা যদি শুরু হতো, সে পলাতক ছিল ভাই। তার বিরুদ্ধে যদি আইনি কর্মকাণ্ড শুরু হতো, পলাতক অবস্থা থেকে সে ফেরত এসে এই কাজ করতে পারতো? সে পারতো না। তাহলে এই যে সরকারি অবস্থানের স্থিতিশীলতা আসছে না, কারণ আমরা দেখছি আমাদের সরকার সেই জায়গার যেই ভূমিকাগুলো তাদের রাখা দরকার সেগুলো তারা রাখতে পারছে না। এখানে এক মুহূর্তের জন্য মনে করেন না আমরা এই সরকারটাকে টেনে নামানোর জন্য বা শুধু এই সরকারের সমালোচনা করার জন্য বা শুধু নিন্দা করার জন্য দাঁড়িয়েছি না ভাই। এই সরকারকে আমরা দাঁড়ি করিয়েছি, এবং আমরা এই কারণে দাঁড়া করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই সরকার যদি কোনো ভুল করে, সেখানে তাদের স্টেবিলিটি যদি নড়বড় হয়, আমাদের সবার জন্য এটা অত্যন্ত শঙ্কাজনক। সো আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে যেন এই সরকারের স্টেবিলিটি কোনোভাবেই নড়চড় না হয়। সো কোন ভুলের কারণে যদি তাদের স্টেবিলিটিতে নড়চড় হয়, এই ভুলগুলো ধরিয়ে দেয়া এবং এই ভুলগুলো ঠিক করাতে তাদের সহযোগিতা করা, এইটাও আমাদের দায়িত্ব, কর্তব্য। একই সাথে এই সরকার রিলেটেডই বলছি, আমাদের ফরেন সম্পর্ক, ফরেন রিলেশনস, এই যে রাজনৈতিক সম্পর্ক, একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে তার মধ্যে একটা ভূ রাজনৈতিক সম্পর্ক। আমাদের যতগুলো ভূ রাজনৈতিক সম্পর্ক আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে একটা হলো ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক গত 15.5 বছর ধরে রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক হিসাবে পরিচালিত হয়েছে। অন্য যে কোনো রাষ্ট্রের সাথে দুই দেশের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক হয়। আমাদের সাথে গত 15.5 বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না, ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক। রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক, এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের মানুষ, ভারতের লোক হয়ে, ভারতের দোসর হয়ে কাজ করেছে 15.5 বছর। তাহলে রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক কি ছিল ভাই? কিচ্ছু ছিল না। কিন্তু এখন সেইখান থেকে আমাদের রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক শুরু করতে হবে, এবং সেইটা শুরু করার জন্য অনেক বড় ভাবে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে। ওনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না। আপনারা খেয়াল করবেন, 5ই আগস্ট যখন এই যে হাসিনার সরকার আমরা টেনে নামাতে সক্ষম হলাম, তারপরে 6, 7, 8 আগস্ট ভারতের ফরেন পলিসি, বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। আমরা বাংলাদেশের জনগণ যেটা চাইবে আমরা জনগণের সাথে আছি। তখন ওনারা বক্তব্য রাখছিলেন। 8ই আগস্ট যখন বাংলাদেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকার ওত নেয়, 9ই আগস্ট তারা বক্তব্য দিয়েছেন, আমরা সরকারকে সাধুবাদ জানাই, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমরা নিশ্চয়ই কাজ করব। একই সাথে যখন হাসিনা তাদের মাটিতে, এইটা নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম
বা বিদেশি গণমাধ্যম প্রশ্ন করেছিল, তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে, আমরা বাংলাদেশের লাল পাসপোর্টকে বাংলাদেশের সাথে তারা সম্পর্ক ভালো রাখতে চায়। 3-4 দিন আগে এই বক্তব্যের সুর পাল্টে গেছে। কেন পাল্টে গেছে, কিভাবে পাল্টে গেছে? 3-4 দিন আগে তারা কথা বলা শুরু করেছে, বিজেপির বড় বড় নেতারা কথা বলা শুরু করেছে বাংলাদেশের জনগণকে নাকি উল্টে ঝুলে, এই ধরনের আরো নোংরা নোংরা কথা যেগুলো আমরা মুখে আনতে পারি না, এই ধরনের নোংরা নোংরা কথা তাদের সরকারি দলের বড় বড় নেতারা উচ্চারণ করছেন। তাহলে এই যে ভাষাটা পাল্টে গেছে, কেন পাল্টে গেছে? পাল্টে গেছে কারণ 1.5 মাস 2 মাস হয়ে গেছে আমাদের